মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আজ, চমকের আশায় ট্রাম্প, জরিপে এগিয়ে বাইডেন। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালা বদল হলেও সম্পর্ক পরিবর্তন হবে না, পররাষ্ট্র সচিব। শোকাবহ জেল হত্যা দিবস আজ, জাতীয় চার নেতাকে শ্রদ্ধা। এবং বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রস্তুত নয় কোনো পক্ষই। দেখছেন এটিএন নিউজ। দুপুর ৩টা নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত জানাবো। শুরুতেই মার্কিন নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ। বাংলাদেশ সময় বিকাল ৫টায় ভোট গ্রহণ শুরু হবে। ভোটার ২৫ কোটি, এরই মধ্যে আগাম ভোট পড়েছে ৯,৮০,০০,০০০-এরও বেশি। করোনা পরিস্থিতিতে এটা রেকর্ড সংখ্যক আগাম ভোট। আজকের ভোটের মাধ্যমেই পছন্দের প্রার্থীকে বেছে নেবেন মার্কিনিরা। সারা বিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। বিভিন্ন জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। তবে শেষ সময়ের প্রচারে সুইং স্টেটগুলোতে সেই ব্যবধান কমিয়ে এনেছেন ট্রাম্প। ব্যতিক্রমী ইলেকটোরাল কলেজ পদ্ধতির কারণে শেষ হাসি কে হাসবেন সেটাই এখন দেখার বিষয়। শেষ মুহূর্তে জয় নির্ধারণী দোদুল্যমান রাজ্যগুলোতে দৌড়ঝাঁপ করেছেন দুই প্রার্থী। ভোটারদের মন জয় করতে প্রচারের শেষ কয়েক ঘন্টা ব্যয় করেছেন ট্রাম্প ও বাইডেন। সোমবার পেনসিলভেনিয়া ও ওহাইও রাজ্যে প্রচার চালান বাইডেন, আর ট্রাম্প প্রচার চালান উইসকনসিন, মিশিগান, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভেনিয়ায়। নর্থ ক্যারোলাইনার সমর্থকদের ট্রাম্প বলেন, মার্কিন ইতিহাসে অর্থনীতির জন্য আগামী বছর হবে শ্রেষ্ঠ বছর। ভোটারদের উজ্জীবিত করতে ট্রাম্প বলেন, ২০১৬ সালের নির্বাচনেও জরিপে পিছিয়ে ছিলেন তিনি, তবে চূড়ান্ত ভোটে শেষ পর্যন্ত তিনিই বিজয়ী হয়েছিলেন। এবারও সেরকমই ঘটতে যাচ্ছে বলে জোর আশাবাদ উচ্চারণ করেন ট্রাম্প। ওহাইও রাজ্যে সমর্থকদের উদ্দেশ্যে জো বাইডেন বলেন, ব্যাগ গুছিয়ে নেওয়ার সময় হয়ে এসেছে ট্রাম্পের। মানুষ তার কাছ থেকে ক্রোধ, ঘৃণা, ব্যর্থতা আর দায়িত্বহীনতা ছাড়া কিছুই পায়নি। এ সময় ট্রাম্পের প্রতি ভোট নস্যাৎ না করতেও আহ্বান জানান জো বাইডেন। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে অনিশ্চয়তা আর চ্যালেঞ্জিং ভোটের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। নির্বাচনের পর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে দীর্ঘদিন ধরে সংশয় সৃষ্টি করে আসছেন ট্রাম্প। অজুহাত হিসেবে হাজির করেছেন ডাকযোগে ভোটকে। এবার সবার চোখ তাই ভোট পরবর্তী অনিশ্চয়তায়। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ডেমোক্র্যাট অধ্যুষিত হিউস্টনে প্রায় ১,২৭,০০০ ভোট বাতিলের দাবি তুলেছে ক্ষমতাসীন ট্রাম্প শিবির। টেক্সাসের হিউস্টনে ড্রপ বক্সে দেয়া এসব ব্যালট অবৈধ ঘোষণার দাবিতে আদালতে শরণাপন্ন হয়েছে তারা। তবে সোমবার প্রায় ৩ ঘণ্টা শুনানি শেষে এই আবেদন খারিজ করে দিয়েছেন টেক্সাসের ফেডারেল বিচারক অ্যান্ড্রু হেনেন। করোনা পরিস্থিতির কারণে এবার হিউস্টনে ড্রাইভ থ্রো ভোট কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এসব ভোট গ্রহণের পর প্রায় ১,২৭,০০০ ভোটকে গণনায় না আনার জন্য রিপাবলিকান পার্টির পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়। মঙ্গলবারের নির্বাচনের আগে ক্ষমতাসীনদের পক্ষ থেকে এটি ছিল আদালতে একটি বড় ধরনের চ্যালেঞ্জ। তবে ফেডারেল আদালতে ব্যর্থ হওয়ার পর বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে 5th ইউএস সার্কিট অব কোর্ট অ্যাপেলসে আবেদন করে ট্রাম্প শিবির। রায়ে আদালত বলেন, অক্টোবরের মাঝামাঝি থেকে লোকজন ভোট দিচ্ছেন, আর এসব ভোট বাতিলের আবেদন এসেছে গত সপ্তাহের শেষ দিকে। এদিকে নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট শহর ডিক্সভিল নচ এলাকার 5টি ভোটের সবগুলো পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ডিক্সভিল নচের রীতি অনুযায়ী ভোটের দিন মধ্যরাতে কেন্দ্র খোলার পরপরই প্রাপ্তবয়স্ক ভোটাররা বালসামন্স হোটেলের ব্যালট রুমে জড়ো হন। সবার ভোট দেওয়া শেষে গণনা হয় ব্যালট, এরপর জানিয়ে দেওয়া হয় ফলাফল। প্রচলিত রীতি অনুযায়ী এ এলাকায় যিনি জয়ী হন তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে বিগত 2016 সালের নির্বাচনে এই রীতি ফলেনি। সেবার 5টি ভোটে 4টি পেয়েও জিততে পারেননি হিলারি ক্লিন্টন। এদিকে ডিক্সভিল নচের কাছাকাছি বিলসফিল্ডেও মধ্যরাতের পরপরই ভোট হয়েছে। সেখানে 16 থেকে 5 ভোটে বাইডেনকে হারিয়েছেন ট্রাম্প।
মার্কিন নির্বাচনে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের তেমন পরিবর্তন হবে না। তবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ব্যবসায়িক সুবিধা নিয়ে পুরাতন চেষ্টাগুলো শুরু করতে নতুন উদ্যোগে। মার্কিন নির্বাচন এখন বিশ্বজুড়ে আলোচনার বড় উপাদান। গাধা না হাতি, তাতে বাঙালির কি? যদি ট্রাম্প হেরেও যান বা থেকেও যান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে এর প্রভাব কতটুকু পড়বে? প্রশ্ন ছিল পররাষ্ট্র সচিবের কাছে। এই সমস্ত দেশের রিলেশন সাধারণত ব্যক্তি নির্ভর বা পার্টি নির্ভর হয় না, এটা একটা ইনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে যায়। সম্প্রতি মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টেফেন বিগানের ঢাকা সফরে দুই দেশের সম্পর্কের নতুন রূপ আলোচনায় এসেছে। সেখানেও কোনো পরিবর্তন হবে বলে মনে করছে না ঢাকা। বর্তমানে যে সম্পর্ক আছে যথেষ্ট স্টেবল এবং এটা ঊর্ধ্বমুখী, সেটাকে ধরে রাখাটাই আমাদের কাজ হবে এবং আমরা এমন কোনো ইন্ডিকেশনও পাই নাই যে এটা আদারওয়াইজ হবে, যেটাই হোয়াট এভার দ্য ইররেসপেক্টিভ অফ দ্য আউটকাম অফ দ্য ইলেকশনস। তবে ক্ষমতার পালাবদল হলে কিছুটা নতুনত্ব তো আসবেই, সেটা হবে বাণিজ্যের ক্ষেত্রে। যে লবি আছে বা আমাদের যে চেষ্টা বা প্রচেষ্টা থাকবে কূটনৈতিক মহলে এবং ইনফ্যাক্ট ব্যবসায়ীদের মধ্যেও, আমরা চেষ্টা করব যে সেগুলোকে আবার কিভাবে রেস্টোর করা যায়। অবভিয়াসলি যদি রেজিম চেঞ্জ হয় বা যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে আবার নতুন করে শুরু করতে হবে, বিকজ প্লেয়াররা চেঞ্জ হয়ে যাবে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আরও খবর জানাবো সংবাদের পরবর্তী অংশে। এবারে শোকাবহ জেল হত্যা দিবসের খবর। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের ইতিহাসেও নৃশংসতম ঘটনা বাংলাদেশের জেল হত্যা। 1975 সালের 3 নভেম্বর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় 4 নেতাকে হত্যা করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুরক্ষিত সেলে। সরকারি মদদে সুরক্ষিত কারাগারেই ঘটে এই রাজনৈতিক হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মতোই, যার কলঙ্ক কখনোই মোচন সম্ভব নয়। জেল হত্যার সেই করুণ স্মৃতি ও প্রেক্ষাপট মনে করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকী। The government of Bengal is not in paper, not in dream, not a myth, it is a reality. বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকা অবস্থায় বাংলাদেশের স্বাধীনতায় মূল ভূমিকা রেখেছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামারুজ্জামান, যাদের সাংগঠনিক ক্ষমতা আর আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতা মাত্র 9 মাসে বাঙালিকে একটি স্বাধীন দেশের নাগরিক করেছে। সেই স্বাধীন দেশের কারাগারের মূল স্লোগান, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। সেই কারাগারেই 1975 সালের 3রা নভেম্বর নির্মমভাবে হত্যা করা হয় বাঙালির জাতীয় 4 নেতাকে। ডিআইজি সাহেব, আইজি, জেলার সুপারিনটেন্ডেন্ট তারা আসলো, ওই সে এখানে একটা মিটিং করলো। আইজি আউয়াল সাহেব ছিল ডিআইজি, তখন ওনাকে লাত্তি মেরা ওই বিল্ডিংয়ের পিছনে ফেলাই দিল, গিয়া 5 জনে গুলি করে মারলো। ধাম ধাম করে ওই রুমের মধ্যে ঢুকেই ব্রাশ ফায়ার করছে। আমরা সব মাটিতে শুয়ে পড়ছি। 7-8 মিনিট পরে যেটা ঘোগানি আওয়াজ পাওয়া যেতেছে। 5-7-10 মিনিট পরে আবার দেখে দৌড়ে প্রায় 15-20 জনের মতো লোক বুটের আবার দৌড়ে দিয়ে ঢুকতেছে। ঢুইকে সোজা প্রত্যেকের একজনে 15টা-20টা করে ব্যানর চার্জ করছে। খোঁচে মৃত্যু একদম কনফার্ম কইরা বাইরে। সে এক নজিরবিহীন ঘটনা, যেখানে খোদ রাষ্ট্রপ্রধানের নির্দেশে সুরক্ষিত কারাকক্ষে চলে নৃশংস হত্যাযজ্ঞ। আওয়ামী লীগের মির্জাফর খন্দকার মোস্তাক প্রস্তাব দিয়েছিলেন তার মন্ত্রিসভায় যোগ দিতে, কিন্তু নিশ্চিত মৃত্যু জেনেও বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানি করেননি জাতীয় 4 নেতা। এটা আমার মা নিজেই আমাকে বলেছে, তিনি যখন জেলখানে এসেছিলেন তখন বলেছিলেন যে আমরা বেরোতে পারবো না জীবন্ত, আমাদেরকে মোস্তাক জীবন্ত বের হতে দেবে না। সেই নরপিশাচদের বিচার হওয়া দূরে থাক, রাষ্ট্রীয়ভাবে তাদের পুরস্কৃত করা হয় দীর্ঘদিন ধরে। বছরের পর বছর চলে একটি স্বাধীন জাতিকে আবারও পরাধীন করার হীন ষড়যন্ত্র। সৎ খালেদা জিয়ার আমল, সব আমলেই আমরা দেখেছি ওই খুনিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, কালো আইন জারি করা হয়েছিল, কালো আইন রক্ষা করে তারা খুনিদের বিচার করেন 21 বছর ধরে। তবে সব ষড়যন্ত্র কাটিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার স্বপ্ন পূরণের পথে এখন বাংলাদেশ। পুরো জাতি এখন শুভ্র ফুলের শ্রদ্ধা ভরে স্মরণ করে দেশের সূর্য সন্তানদের।
এ যেন বছরের পর বছর ধরে কলঙ্ক মোচনের এক ব্যর্থ চেষ্টা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। ইতিহাসের নৃশংসতম অধ্যায় জেল হত্যাকাণ্ড, কিন্তু বরাবরই আড়ালে থেকে গেছে সে ঘটনার পেছনের কুশীলবরা। জাতীয় চার নেতা পরিবার থেকে দাবি তোলা হলেও সম্ভব হয়নি ষড়যন্ত্রকারীদের বিচার। আরও জানাচ্ছেন মহসেন কবির। বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যে চার নেতা ৭৫-এর ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে তাদের হত্যা করে বাঙালির কপালে কলঙ্কের দাগ লেপে দিয়েছিল ঘাতকরা। সেই হত্যার পর বন্ধ করা হয়েছিল বিচারের পথ। নির্মম সেই ঘটনার দীর্ঘ ২৩ বছর পর ১৯৯৮ সালে ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ২০০৪ সালে নিম্ন আদালতের রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সেই ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছিল তাদেরও দায়মুক্তি দিয়েছিল নিম্ন আদালত। ওবায়দুর রহমান, শাহ মুআজ্জেম, তাহের ঠাকুর, নূর ইসলাম মঞ্জুর এবং মেজর খায়রুজ্জামান, এই ৫ জনকে যে খালাস করে দিল, সেই খালাসি রয়ে গেল। নিশ্চিত করে বলতে পারি যে এটি ছিল একটি প্রভাবিত রায়, কারণ ন্যায় বিচার হলে ওই ৫ জন আসামিকে কোনো অবস্থায় বিচারিক আদালত খালাস দিতে পারে না। এর বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার আপিল করার সুযোগ ছিল, কিন্তু বিএনপি সরকার আপিল করেনি। কেন করেনি এটা তো অত্যন্ত সহজেই বোধগম্য। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো তখন এটি তামাদিতে পড়ে গেছে, সুতরাং আপিলের সুযোগ আর ছিল না। ২০০৮ সালে হাইকোর্টে মৃত্যুদণ্ড থেকে খালাস পাই মারফত আলী ও হাশেম মৃধা। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা এবং AK মহিউদ্দিনও খালাস পেয়েছিল। তবে আপিল বিভাগে সেই রায় টেকেনি। হাইকোর্টের ২ জন কট্টরপন্থী বিএনপি বিচারক নজরুল ইসলাম চৌধুরী এবং আতাউর রহমান খান, তারা একমাত্র মুসলিম উদ্দিনের ফাঁসির আদেশ বহাল রেখে অন্য সবাইকেই খালাস দিয়ে দিল। সেখানেও কিন্তু বিচারের বাণীকে ত্রুটি চেপে এই ২ জন কট্টর বিএনপিপন্থী বিচারপতি হত্যা করেছিল। আপিল বিভাগ কিন্তু হাইকোর্ট বিভাগের সেই রায় ডিসমিস করে দিয়েছিল। চার নেতার পরিবারের পক্ষ থেকে নৃশংস সেই ঘটনার পেছনের কুশীলবদের বিচার দাবি করা হয়। এখনো তামাদিতে রয়ে গেছে। তবে অনেকে মনে করেন যে আত্মীয় স্বজনরা রিভিশনের মাধ্যমে এই ব্যাপারটি আবার নতুন ভাবে খুলে দেখতে পারেন, কিন্তু সেই ব্যাপারে যথেষ্ট তর্ক বিতর্ক রয়েছে। জেল হত্যাকাণ্ডে জড়িত খুনিদের ১০ জন এখনো বিভিন্ন দেশে পলাতক। বাঙালির কপালে যে কলঙ্ক তিলক, খুনিদের সাজা বাস্তবায়নেই হয়তো তার কিছুটা মোচন হতে পারে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য এখনো উন্মোচিত হয়নি। নতুন প্রজন্মকে জানানোর স্বার্থে সব রহস্য উন্মোচন করা উচিত। জেল হত্যা দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বনানী কবরস্থানে জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে এখনও নিশ্চিহ্ন করা যায়নি। এছাড়া ৭১-এর পরাজিত শক্তি ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র করেছিল। সেদিন তারা আমাদের নেতৃত্ব শূন্য করতে চেয়েছে। ৩রা নভেম্বর থেকে ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে সেদিন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই ঘটনা দিনগুলো অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি। এ সত্য জানা উচিত এবং এটা উদ্ঘাটন করা উচিত। কারাগারে জাতীয় চার নেতা হত্যার ঘটনায় কারা কর্তৃপক্ষের ভূমিকা কি ছিল? কমিশন গঠন করে তা তদন্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। চার নেতা হত্যার জায়গা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পালিয়ে থাকা ঘাতকদের বিদেশ থেকে ফিরিয়ে আনার কাজ চলছে। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের এই জায়গাতে ৭৫-এর ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
আর তাই এদিন 7 সকালে পুরনো এই কারাগারের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ছুটে আসে। ছুটে যান ভুক্তভোগী পরিবারের সদস্যরাও। অস্ত্র নিয়ে বিপদগামীরা কিভাবে সুরক্ষিত এই কারাগারে ঢুকে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড ঘটায়, এই প্রশ্ন তাদের। ওই সময় এটা কারাবিধির, এটাতে কোনো ক্রমেই নাই যে সশস্ত্র ব্যক্তি কেউ ঢুকতে পারে। একটা কমিশন গঠন করে এটার শুধু কারা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত করা হোক, এইটুকুই দাবি করছে। এরই মধ্যে 4 নেতা হত্যা মামলার রায় হলেও এখনো 10 আসামি পলাতক। আসামিদের কারো কারো অবস্থান বিদেশে। তাদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন অভিভাবক হারা স্বজনেরা। রায় পেতে আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু সেই রায় আমরা পেয়েছি 2013 সালে। খুবই আশাবাদী যে যারা সাজাপ্রাপ্ত আসামি বিভিন্ন দেশে আছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং তাদের যেই সাজা সেই সাজা তাদেরকে দেওয়া হবে। বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন সেই দেশের আইন অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনতে হবে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। জাতীয় 4 নেতাকে হত্যা নিছক হত্যাকাণ্ডই নয়, বড় ধরনের ষড়যন্ত্রও রয়েছে এর পেছনে। পুরনো কারাগার পরিদর্শন করতে এসে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এই ধরনের হত্যাকাণ্ড কেউ একজনে করে না, এর পিছনে মোটিভ থাকে, এর পিছনে একটা বড় ধরনের ষড়যন্ত্র থাকে। সেগুলো আমাদের তদন্তকর্মীরা যতখানি আনার্ট করতে করেছেন, আরও যদি কিছু থাকে সেগুলো আমরা আনার্ট করে আমরা জানিয়ে দেব। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। নিউজ এট 3 এ পর্যায়ে নিচ্ছে বাইজেস্টের বিরতি, এরপর আরো যা থাকছে। বাক স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সমর্থন করে না বাংলাদেশ। এবং জগলুল ওয়াহিদের গুলশানের বাড়ির কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ। বিরতির পর স্বাগত জানাচ্ছি দুপুর 3টার নিউজ আওয়ারে। প্রায় 200 কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলায় শুটকি পল্লী গড়ে তোলা হচ্ছে। এটি সহ একনেক বৈঠকে অনুমোদন হলো 2459 কোটি টাকার 4টি প্রকল্প। সকালে আগারগাঁও শেরে বাংলা নগরের এনএসএ সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন একনেক বৈঠকে। শুটকি প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন প্রকল্পটির কাজ 2021 সালের জানুয়ারিতে শুরু হবে। বৈঠক শেষে পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম জানান, অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে যমুনার ভাঙন রোধে কাজীপুর উপজেলার 3টি এলাকার তীর সংরক্ষণ, 5 দোনা ভাঙা ঘোড়াশাল মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ এবং আমিনবাজার থেকে মাওয়া হয়ে মংলা পর্যন্ত 400 কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ। বাক স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া সমর্থন করে না বাংলাদেশ। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই সমর্থন করে না সরকার। সাম্প্রতিক ফ্রান্স বিরোধী আন্দোলনের বিষয়ে এসব কথা জানিয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ধর্মীয় অনুভূতির সঙ্গে ব্যবসা বাণিজ্য গুলিয়ে না ফেলার অনুরোধ করেছেন তিনি। মহানবীকে নিয়ে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদে গেল কয়েকদিন ধরে রাজপথে আন্দোলন করছে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো। দাবি উঠেছে ফরাসি পণ্য বয়কট এবং দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার, যা ফলাও করে প্রকাশ হয়েছে ফরাসি এবং ইউরোপীয় গণমাধ্যমে। এর প্রেক্ষিতে ফ্রান্সের রাজনীতিবিদদের কেউ কেউ বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দাবি করেছে। একই দাবি উঠেছে ইউরোপীয় ইউনিয়নেও। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপ। এরকম অবস্থায় ঢাকার অবস্থান কি? মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিবের কাছে ছিল এই প্রশ্ন। ধর্মীয় কারণ দেখিয়ে কোনো ধরনের সহিংসতা এটা বাংলাদেশ সমর্থন করে না। বাট একই সাথে আমরা মনে করি যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এই ধরনের যে সমস্ত উক্তি বা যে সমস্ত আপনার প্রনাউন্সমেন্টস আছে সেগুলোও বাক স্বাধীনতার নামে সেখানেও একটা রেসপন্সিবিলিটির একটা দিক আছে। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত বা সন্ত্রাসী কার্যকলাপ কোনোটাই বাংলাদেশ সমর্থন করে না বলে জানান পররাষ্ট্র সচিব।
সব সাইডকেই আমরা বলবো ধৈর্য ধরার জন্য, রেস্ট্রেইন করার জন্য, এবং যে এই ধর্মীয় ইস্যুগুলোকে আমাদের যে অর্থনৈতিক যে ইস্যুগুলো আছে তার সাথে গুলিয়ে যাতে না ফেলা হয়। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে আসতে 4 বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে সমন্বিত পরীক্ষা নিতে এখনো কোনো পক্ষই পুরোপুরি প্রস্তুত নয়, এমনই ভাবছেন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। তাহলে এই করোনা মহামারীতে উচ্চশিক্ষায় ভর্তিতে কি হতে পারে সমাধান? সাজেদা সুইটির রিপোর্ট। করোনার ক্ষতি কাটাতে বা কমাতে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের পর সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পক্ষে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটকে নতুন পদ্ধতিতে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্য বিশ্ববিদ্যালয়গুলো এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা একমত, তাহলে এই 4 বিশ্ববিদ্যালয়ও নয় কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যাটাস আর একটা বিশ্ববিদ্যালয়ের যেটা নবীন বিশ্ববিদ্যালয়, একটা পার্থক্য আছে। এই যে হিউজ যে সাবজেক্টগুলোতে একইভাবে সমন্বিত উপায়ে ভর্তি পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রী ভর্তি করানো, এখনো আমরা প্রস্তুত না। প্রশ্ন কেমন হবে? প্রশ্ন কে করবে? যে প্রশ্ন করবে সে আমার স্বাতন্ত্র্য রাখতে পারবে কিনা? খাতা কে দেখবে? ওএমআর হবে, ওএমআর হলে সে ওএমআর চেক করবে কি? কারণ র্যাঙ্কিং এর এই জটিলতাগুলো আছে, কোন ইনস্টিটিউশনের উপরে, কোন ডিপার্টমেন্টের উপরে, এইগুলো যদি ঠিক না করেন আপনি তাহলে এটা দিতে পারবেন না। এই সকল যুক্তিকে যৌক্তিক মেনেও সমন্বিত বা গুচ্ছ পদ্ধতির পক্ষে জোরালো মত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদের। অন্যান্য দেশেও হয়, আমাদের না পারার কোনো কারণ নাই। আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের প্রতি আমাদের আস্থাও থাকতে হবে, আস্থার স্থানটা তৈরি করতে পারতে হবে। ডক্টর কায়কোবাদ বলছেন, বৃহত্তর কল্যাণ বিবেচনায় শুরুটা করতে হবে। ছাত্রদের জন্য এতগুলো ভর্তি পরীক্ষা দেওয়া এত সম্ভব না, এবং আমরা সত্যি তাদেরকে একই সমতলে রেখে ভর্তি পরীক্ষা নিতে পারি না। জনদুর্ভোগ, অভিভাবকদের দুর্ভোগ, পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় এনে করোনার প্রেক্ষিতে তাতে খুব অল্প সংখ্যক ভর্তি পরীক্ষার মাধ্যমেই আমাদের ছেলেমেয়েরা তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় বিষয় পেতে পারে। শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও অনেক শিক্ষাবিদের দীর্ঘদিনের চাওয়া সমন্বিত ভর্তি পরীক্ষা। মেশিন দিয়ে কিভাবে পরীক্ষা নেওয়া যায় সেই যন্ত্র, পরীক্ষা নিলেই তো খালি হবে না, পরীক্ষাতে আবার নকল টকল এগুলা অনেক অ্যাঙ্গেল আছে। প্রযুক্তি ব্যবহার করে সম্ভব কিনা সেটাও দেখবো, আর প্রযুক্তি ছাড়া যদি করতে হয় আমরা যেটা, সেটাও আমাদের মাইন্ডে আছে। ডিসেম্বরের এন্ডে কেমিস্ট্রি থেকে আমরা ওই যে এইচএসসি মার্কস গুলো পাবো, এন্ড ফেব্রুয়ারি মার্চের টাইমে হলে মানে বেটার হবে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাতিজি মুশফিকা ও মোবাশ্বেরাকে তাদের বাবা মোস্তফা জগলুল ওয়াহিদের গুলশানের বাসার মালিকানা সংক্রান্ত কাগজপত্র আদালতে জমা দিতে বলেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানিতে এই আদেশ দিয়েছেন। আগামী 9 নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। এ সময় পর্যন্ত দুবোনের বাসার নিরাপত্তা ও ওই বাসায় তাদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে গুলশান থানার ওসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের তলবে জগলুল ওয়াহিদের 2 মেয়ে ও তার দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুর ওয়াহিদকে হাইকোর্টে নিয়ে যান গুলশান থানার ওসি মোহাম্মদ আবুল হাসান। গত 26 অক্টোবর সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের 2 ভাতিজিকে তাদের বাবার বাসায় অবিলম্বে প্রবেশ নিশ্চিতের নির্দেশ দেন হাইকোর্ট। ওই রাতেই গুলশান থানা পুলিশ তাদেরকে বাবার বাসায় তুলে দেন। ই কমার্সের নামে 22 লাখ গ্রাহকের কাছ থেকে 268 কোটি টাকা হাতে নিয়েছে একটি চক্র। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নামে মাল্টি লেভেল মার্কেটিং MLM এর মাধ্যমে প্রতারণা করে আসছিল তারা। চক্রের 6 জনকে গ্রেফতার করেছে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার জানান, চক্রের মূল হোতা আলামিন প্রধান ডেস্টিনির সঙ্গে জড়িত ছিলেন। সেখান থেকেই তিনি প্রতারণার এই পরিকল্পনা করেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত 10 মাসে তারা 22 লাখ গ্রাহক সংগ্রহ করেছেন, যার মধ্যে 5 লাখই প্রবাসী বাংলাদেশি। প্রতি গ্রাহক 1200 টাকার পণ্য ক্রয় করে সদস্য হন। চক্রের সদস্যরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা।
ঝিনাইদহে বাণিজ্যিকভাবে মাল্টার বাগান করে কয়েক গুণ লাভের আশা করছেন চাষিরা। কৃষি অফিসের তথ্য মতে জেলায় এখন পর্যন্ত 63 হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। কদিন পরে এসব বাগানের মাল্টা বিক্রির উপযোগী হবে। সমতল ভূমিতে মাল্টা চাষে ভালো ফলন আর গুণগত মান নিয়ে সংশয় থাকলেও তা কাটিয়ে উঠেছেন চাষিরা। কৃষি অফিসের পরামর্শ ও তদারকিতে ঝিনাইদহের বাগানে এখন গাছ ভর্তি দেশীয় বাড়ি এক জাতের সুস্বাদু মাল্টা। চাষিরা জানিয়েছেন প্রতি বিঘা জমিতে 100 থেকে 120টি মাল্টা চারা লাগানো যায়। প্রতিটি গাছ থেকে প্রথম বছরে 10 থেকে 20 কেজি ফল পাওয়া যায়। পরের বছর ফলন হয় দ্বিগুণেরও বেশি। বিঘা প্রতি 15 থেকে 20 হাজার টাকা খরচ করে লাখ টাকারও বেশি মাল্টা বিক্রি করা যায়। দুপুর 3টে নিউজ আওয়ারে আবারও সময় হলো বাইজস্টিল বিরতি নেয়ার, এরপর আরো জানিয়ে ফিরব। এখনো নানা রীতি আর প্রথায় অনুষ্ঠিত হয় মার্কিন নির্বাচন। এবং ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা হাসপাতালে। স্বাগত নিউজ আওয়ারে আবারও মার্কিন নির্বাচনের সংবাদ। সংখ্যাগরিষ্ঠ ভোটারের রায় পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায় না মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই ইলেকটোরাল কলেজ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থার কারণে জনমত জরিপে এগিয়ে থাকা বাইডেনকে হারিয়ে ট্রাম্পের আবারও বিজয়ী হওয়ার সম্ভাবনা একেবারেই কম নয়। কিভাবে কাজ করে এই ইলেকটোরাল কলেজ ভোটিং সিস্টেম জানাচ্ছেন মফিদুল তপু। গণতান্ত্রিক দেশগুলোতে সাধারণত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন সে দেশের সরকার প্রধান, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ব্যতিক্রম। মাত্র 538 জন ব্যক্তির বিবেচনায় নির্ধারিত হয় প্রেসিডেন্সি, আর এই পদ্ধতি পরিচিত ইলেকটোরাল কলেজ ভোটিং সিস্টেম হিসেবে। ইলেকটোরাল কলেজের আকার 538 আসন নির্ধারণ করা হয় 1964 সালে। যুক্তরাষ্ট্রে প্রতি 10 বছর পর পর আদমশুমারি হয়। অভ্যন্তরীণ অভিবাসনের জন্য যুক্তরাষ্ট্রের 50টি রাজ্য ও টেরিটরির জনসংখ্যার উল্লেখযোগ্য হারে পরিবর্তন হলে সেখানকার ইলেকটরের সংখ্যাও বাড়ে কমে। 3 নভেম্বর মার্কিন জনগণ ভোট দিয়ে আসলে এই 538 জনকেই নির্বাচিত করবেন। ধরা যাক ফ্লোরিডা রাজ্যের কথা। এবারের নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন ফ্লোরিডায় এমন ভোটারের সংখ্যা 1,40,65,627 জন। ধরুন ভোট গণনা শেষে দেখা গেল ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে রিপাবলিকান প্রার্থী মাত্র 1 ভোট বেশি পেয়ে জিতেছেন। তাহলে ফ্লোরিডা রাজ্যের 29টি ইলেকটোরাল ভোটই রিপাবলিকান প্রার্থীর পক্ষে চলে যাবে। ভোটের সংখ্যানুপাতিক হারে ইলেকটোরাল কলেজ আসন ভাগ হয় না বলে রাজ্যভিত্তিক জনপ্রিয়তা বা বেশি ভোটে জয়ী হওয়াই মার্কিন নির্বাচনের শেষ কথা। আর এ কারণেই 2016 সালে হিলারি ক্লিন্টন সবগুলো রাজ্য মিলে ট্রাম্পের চেয়ে প্রায় 30 লাখ ভোট বেশি পেয়েও রাজ্যভিত্তিক ইলেকটোরেট কম জেতায় প্রেসিডেন্ট হতে পারেননি। আবার এই 538 জন ইলেক্টর দলীয় প্রার্থীকেই ভোট দিতে বাধ্য নন, যদিও জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কোনো নজির নেই যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের ইতিহাসে। অর্থাৎ ডিসেম্বর মাসে যখন ইলেকটোরাল কলেজের অধিবেশন বসবে তখন এই 538 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ইলেক্টর যার পক্ষে ভোট দেবেন তিনিই হয়ে যাবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। মার্কিন নির্বাচনের দিনকে বলা হয় সুপার টুয়েসডে। নভেম্বরের প্রথম সোমবারের পরের দিন মঙ্গলবারই হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। কেন, কবে থেকে, সেই উত্তর নিয়ে সাদাত হাবিবের সেতু রিপোর্ট। মার্কিনীদের গণতন্ত্রের পথ চলা 230 বছরের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম 69 বছর নির্বাচনের জন্য আলাদা কোনো দিন নির্দিষ্ট করা ছিল না। অঙ্গরাজ্যগুলো যার যার পছন্দ মতো দিনে ভোট গ্রহণ করত। ডিসেম্বর মাসের প্রথম বুধবারের আগের 34 দিনের যে কোনো সময়ে রাজ্যগুলো ভোটাভুটি করতে পারত, কিন্তু আগাম ফলাফল জেনে যাওয়ার কারণে যেসব রাজ্যে পরে নির্বাচন হতো সেখানে প্রভাব বিস্তারের সম্ভাবনা দেখা দিত। সেই সাথে সৃষ্টি হতো বিশৃঙ্খলার আশঙ্কা। প্রাথমিকভাবে 1845-এ প্রথম একসাথে
সব অঙ্গরাজ্যে নভেম্বরের প্রথম রবিবার ভোট গ্রহণের প্রস্তাব আসে, কিন্তু রবিবার সবার সময় কাটত গির্জায় আর বুধবার ছিল কৃষকদের বাজারের দিন। তখন আবার বেশিরভাগ আমেরিকান করতেন কৃষিকাজ। নির্বাচনের কেন্দ্র থেকেও বেশিরভাগ ভোটারের বসবাস ছিল দূরে। এ কারণে ভোটের দিন মঙ্গলবার নির্ধারণ করা হয়, যাতে কৃষকরা রবিবার প্রার্থনার পর সোমবার ভোটের জন্য রওনা হতে পারেন, আবার মঙ্গলবার ভোট দিয়ে তারা হাট শেষ করে বাড়ি ফিরতে পারেন। সেই থেকেই এই মঙ্গলবার ভোটের সংস্কৃতির শুরু। আবার 1976 সাল থেকে সুপার টুইসডে হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ডেমোক্রেট ও রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফেব্রুয়ারি মার্চের ভোট গ্রহণের দিনকেই বোঝানো হয়। ওই দিন বেশিরভাগ রাজ্যে দুই পার্টির ডেলিগেটরা তাদের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন করেন। বাংলাদেশে যেমন নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকে, তেমনটা কিন্তু আমেরিকায় না। তাই তো মঙ্গলবার নিয়মিত কাজের দিন হওয়ায় ইচ্ছা থাকলেও অনেক ভোটারই ভোট দিতে পারেন না। তবে বর্তমানে চালু রয়েছে আগে আগে ভোট দেওয়ার ব্যবস্থা, আছে ডাকযোগেও ভোটের ব্যবস্থা, যা 2020-এর নির্বাচনে শুরু হয়েছে নভেম্বরের প্রথম মঙ্গলবারের 43 দিন আগে। আর সেখানে প্রায় 9.5 কোটি মার্কিনি কাকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেন তাও জানিয়ে দিয়েছেন। তবে ভোট গ্রহণ শেষ হবে নভেম্বরের প্রথম মঙ্গলবারে, এরপর ফলাফল গণনা। তাই তো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটারদের কাছে নভেম্বরের প্রথম মঙ্গলবার সুপার টুইসডে। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বৈশ্বিক তেলের বাজারে 5 মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতন হয়েছে সোমবার। করোনা ভাইরাসের কারণে কয়েকটি দেশে আবারও লকডাউন জারি করায় এই দরপতন। করোনা ঠেকাতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে নতুন করে বিধিনিষেধ জারি করায় আবারও ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতি। তেলের চাহিদাও কমছে। এছাড়া পণ্য ও শেয়ার বাজারে প্রভাব ফেলছে মার্কিন নির্বাচন। সোমবার এশিয়ার বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে $35.74। মে মাসের পর এটি সবচেয়ে কম দাম। তবে লন্ডনে প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে $37.86। চলতি বছরে এটিও 45% কম দর। খেলার খবর। হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। সোমবার রাতে হাসপাতালে আর্জেন্টিনা নেওয়া হয়েছে ম্যারাডোনাকে। এর আগে করোনা আক্রান্তের শঙ্কায় বেশ কিছুদিন ধরেই আইসোলেশনে ছিলেন তিনি। এবার হঠাৎ করেই দক্ষিণ বুয়েন্স আয়ার্সের লা প্লাতার একটি ক্লিনিকে ভর্তি করা হলো 1986 সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ককে। তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে জানিয়েছেন, কিছু ডাক্তারি পরীক্ষার জন্য ম্যারাডোনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা জটিল নয়, করোনার লক্ষণও নেই। দর্শক, শেষ করব দুপুর 3টা নিউজ আওয়ার। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আজ, চমকের আশায় ট্রাম্প, জরিপে এগিয়ে বাইডেন। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হলেও সম্পর্কে পরিবর্তন হবে না, পররাষ্ট্র সচিব। শোকাবহ জেল হত্যা দিবস আজ, জাতীয় 4 নেতাকে শ্রদ্ধা। বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রস্তুত নয় কোনো পক্ষই। বাক স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সমর্থন করে না বাংলাদেশ। জগলুল ওয়াহিদের গুলশানের বাড়ির কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ। এখনো নানা রীতি আর প্রথায় অনুষ্ঠিত হয় মার্কিন নির্বাচন। এবং ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা হাসপাতালে। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START+AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।